1947 সাল। দেশভাগের ক্ষত তখনও কাঁচা। সীমান্ত ঘাসে এক প্রত্যন্ত গ্রামে সরকার নতুন পোস্টমাস্টার নিযুক্ত করল। নাম অমিতাভ চট্টোপাধ্যায়। শিক্ষিত, তরুণ, শহুরে ছাদ তার চোখে মুখে। কিন্তু এই গ্রামে আসার পর থেকেই কেমন অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। পথ যেন পুরোই না, কত দূরে গ্রামেটা। ডাকঘরটা যদি একবার চোখে পড়ে, মাথা গুঞ্জার ঠাঁই তো পায়। গ্রামের পুরনো ডাকঘরটা যেন একটা সময়ের ফাঁদ। দেওয়াল ভরা ধুলো, একটা দুলতে থাকা পাখা, আর এক কোণে পচে যাওয়া লাল রঙের একটা লোহার আলমারি। ওই লাল আলমারিতে হাত দেবেন না বাবু, ওখানে এক সময় ওর চিঠি পড়েছিল। ও এখনো চিঠি চায়, প্রতীক্ষা করে বসে আছে। সেই রাতে ঘুম ভাঙে অমিতাভর একটা শব্দে। কেউ যেন ফিসফিস করে বলছে, তোমার চিঠি এসেছে, আমার চিঠি দাও। সকালে উঠে দেখে মেঝের উপর পড়ে আছে একটা পুরনো খাম। ঠিকানা কমলা দেবী, মৃত, বরাবর ডাকঘর, কালীপুর। তারিখ লেখা 1955। কিন্তু এখন তো 47। কেই কমলা? কেন আসে তার নাম ভবিষ্যতের চিঠি? আর কেই অদৃশ্য প্রেরক যে আজও চিঠি পাঠায় মৃতের নামে? ঠিকানা কমলা দেবী, তারিখ 1955, অথচ এখন 1947। পুরনো পোস্ট অফিসের দেয়ালে এখনো যেন সময় জমে আছে। তবে এই চিঠি কে লিখেছে আর কার জন্য? কাল রাতটা কি স্বপ্ন ছিল, না সত্যি কেউ রেখে গিয়েছে এই চিঠি? কমলা দেবী কেউ নেই, মৃত বলেই তো লেখা। মনোহর কাকুকে ডাকলো অমিতাভ। বৃদ্ধ লোকটা যেন এই সব নিয়ে কথা বলতে চায় না। তবুও একটা কথা সে বলল। কমলা ছিল গ্রামের মেয়ে, ভালোবাসত এক ডাকঘরের বাবুকে। কিন্তু একদিন তাকে ডাইনি বলে পুড়িয়ে মারা হয় ডাকঘরের পেছনে বটগাছটার নিচে। ও বলতো আমার কথা যেন পৌঁছে যায়। এরপর থেকেই ওই লাল আলমারিতে ওর চিঠি ফিরে আসে। অমিতাভর কৌতূহল চেপে রাখা গেল না। সে খুলে ফেলল লাল আলমারি। ভিতরে রাশি রাশি চিঠি। কেউই খাম খোলেনি, কিন্তু একটার উপর তার চোখ আটকে গেল। চিঠিটা কালি, লাল না, কালি নয়, রক্ত। আমি এসেছিলাম তোমার খোঁজে, তোমার উত্তর এখনো আসছেনি। আমার হাত কেটে দিয়েছি, তবুও লেখার আগ্রহ থামে না। তুমি কি ভুলে গেছো আমাকে কমলা? কিন্তু তখন অমিতাভ বুঝল এই চিঠি কেবল লেখা হয়নি, এই চিঠি জীবন্ত। আমার চিঠি পড়েছ? তবে এখন দাও উত্তর। ঘরের বাতি নিভে গেল হঠাৎ। ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক রাত 3:13-তে। আর অমিতাভ বুঝল সে আটকে গেছে এক অসমাপ্ত যোগাযোগের জালে। এখন তার সামনে দুটো পথ, চিঠি পুড়িয়ে ফেলা নাকি কমলার শেষ অনুরোধ শুনে উত্তর লেখা। শুনতে থাকুন ডাকঘরের ডাকিনী পরবর্তী পর্বে। ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া এক অলৌকিক চিঠি, কি রহস্য লুকিয়ে আছে কমলার মৃত্যুর পিছনে? একটা চিঠি বদলে দিতে পারে জীবনের গতিপথ, কিন্তু যদি সেই চিঠির পাঠক না থাকে বা প্রাপক মৃত হয়? অমিতাভ সেই ভুল ঠিকানায় এসে পৌঁছেছে, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা খাম ভবিষ্যতের ধ্বংসাবশেষ। অমিতাভ বসেছিল পোস্ট অফিসের ডেস্কে, সামনে কমলার রক্তে লেখা চিঠিগুলো। হঠাৎ সে লক্ষ্য করল একটি চিঠিতে ঠিকানা লেখা আছে, অমিতাভ চট্টোপাধ্যায়, পোস্টমাস্টার, কালীপুর, তারিখ 2 সপ্তাহ পর। এটা কেমন করে সম্ভব? এটা তো আমারই নাম, কিন্তু এই চিঠি আমি তো লিখিনি। চিঠিতে লেখা, তুমি ভুল করেছ, সে ফিরে আসবে, তুমি ওকে থামাতে পারবে না। পোস্ট অফিসের বাইরে যেও না, বটগাছ ডাকে, পিছনে ফিরে তাকিও না। তবে মানুষ কৌতূহলের দাস, আর তাই অমিতাভ সেই রাতেই বেরিয়ে পড়ল পোস্ট অফিস থেকে। বটগাছটা যেন কুয়াশার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে, তার গা ঘেঁষে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। মেয়ের মতো অবয়ব, সাদা শাড়ি, ভেজা চুল। অমিতাভ এগোতেই ছায়াটি মিলিয়ে গেল। কে কে ওখানে? হঠাৎ মাটিতে তার পা থেমে গেল। বটগাছের গোড়ায় কিছু যেন পোতা, কাদামাটি ভর্তি একটি পোড়া পুতুল, পাশে খণ্ডিত এক চিঠির টুকরো। এক লাইন স্পষ্ট ছিল তাতে, তোমার নাম লেখা হয়েছে, এবার তোমার পালা। অমিতাভ দৌড়ে ফিরে এলো পোস্ট অফিসে। দেখে দরজা খোলা, টেবিলের উপর আরও একটা চিঠি রাখা, কিন্তু এবার খামের পাশে দাঁড়িয়ে আছে পদ্মা। পদ্মা, তুই এখানে এই রাতে? আমাকে খুঁজছিলে তো? তোমাকে তো বলেছিলাম সে ফিরে আসবে।
তুমি ভুল ঠিকানায় এসেছো অমিতাভ, তোমার কোনো চিঠি আর পৌঁছাবে না। অমিতাভ বুঝল পদ্মা কখনো ছিল না। গ্রামবাসীরা বলেছিল এই নামে কেউ গ্রামে ছিল না কখনো। তবে সে কার সঙ্গে কথা বলেছে এতদিন? কমলা না কমলার ছায়া? একটা ভুল ঠিকানা এখনও তাকে নিয়ে যাচ্ছে এক সময়ের জায়গায়, যেখান থেকে ফেরার চিঠি কেউ লিখে না। ডাকঘর একসময় যেখান থেকে ছুটে যেত ভালোবাসার চিঠি, যুদ্ধের বার্তা বা বাবার হাতে ছেলের চাকরির চিঠি। কিন্তু কালীপুরের এই ডাকঘর শুধু বার্তা নয়, ভয়ও বহন করে। আর এখন অমিতাভ বুঝতে পারছে সে এক অশরীরী ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। অমিতাভ সেই সকালে ফিরে এলো ডাকঘরে। দরজার চাবি সে নিজের কাছে রেখেছিল, তবুও দরজা খোলা। ডেস্কে রাখা একটি নতুন চিঠি, লাল খামে মোড়ানো, এক লাইন লেখা, উত্তর দিতে শিখুন। এই চিঠিগুলো কে রেখে যাচ্ছে আর কেন সব চিঠির কালি লাল? এইবার বুঝে নিতে হবে এই ডাকঘরের ভেতরে কি লুকানো আছে। পিছনের দেয়ালে এক জায়গায় পলেস্তারা ভেঙে খুলে গেল। সেখানে ছিল এক লুকোনো কাঠের বাক্স, ভেতরে পুরনো এক ডায়েরি, যার পৃষ্ঠায় প্রথম লাইনে লেখা, কমলা দেবী, 1927। আমি ভালোবাসতাম একজন পোস্টমাস্টারকে। সে বলেছিল পালিয়ে যাব, নতুন জীবন শুরু করব। কিন্তু সে আসেনি। গ্রাম আমাকে ধরেছিল, বলেছিল আমি ডাইনি, আমার কথা কেউ পৌঁছে দেয়নি। তাই আমি কথা দিয়েছি, যতদিন না কেউ আমার চিঠির উত্তর দেবে আমি থাকব ডাকঘরের ভিতর। অমিতাভ বুঝল কমলার অভিশাপ ভালোবাসার ভাঙা প্রতিজ্ঞা থেকে জন্ম নিয়েছে। সে কাউকে দোষ দেয় না, সে শুধু চায় একটি উত্তর। কমলা, তুমি যা বলেছিলে তা কেউ শুনিনি, আজ আমি শুনছি। আমি তোমার সেই উত্তর লিখেছি। তুমি ভুল ছিলে না, তুমি একা ছিলে না, এখন তুমি মুক্ত। চিঠিটা খামে ভরে অমিতাভ রাখলো লাল আলমারির মধ্যে। ঘণ্টা কানেক পরে সে বুঝল ঘরের তাপমাত্রা কমে আসছে না আর, চিঠি আসছে না আর নতুন করে, আর ফিসফিস শব্দটা চিরতরে থেমে গেছে। তবে সে রাতের পর ডাকঘরের বাইরে লোকজন একটা জিনিস লক্ষ্য করেছিল, বটগাছের নিচে একজোড়া পায়ের ছাপ, আর তার পাশে ছাই হয়ে যাওয়া খাম। তবু কি সব শেষ? না, কারণ একটি নতুন পোস্টমাস্টার আসছে কালীপুরে, আর আজ সকালে সে পেল একটি লাল খাম। সব কিছুরই শেষ আছে, কিন্তু শেষ মানে কি মুক্তি, নাকি নতুন এক বাঁধন? অমিতাভ উত্তর দিয়েছিল, কিন্তু সে ডাকঘরে ডাকিনি, এখনও শান্ত নয়, সে চায় আরও কিছু। আজ সকালে ডাকঘরের ডেস্কে অমিতাভ খুঁজে পেল আরেকটি খাম, কিন্তু এবার চিঠি তার নামে নয়। চিঠির গায়ে লেখা, যে উত্তর দিয়েছে তাকেই প্রস্তাব করা হলো। এটা আবার কি? কমলা কি এখনো এখানে? তবে তো আমি ভুল করিনি। সে চিঠিটা খুলল, ভিতরে লেখা একটাই প্রশ্ন, তুমি আমার জন্য লিখেছ, তবে কি আমার হয়ে থাকতে পারবে? ডাকঘরকে আমি মুক্তি দিয়েছি, তবে কেউ একজন থাকতে হবে যে ভুল চিঠিগুলো গ্রহণ করবে, সে উত্তরহীনদের কান্না শুনবে। তুমি কি সেই জন? অমিতাভের সামনে আলমারির পাশের দরজাটা খুলে গেল। ভেতরে যেন এক অদৃশ্য ঘর, ধোঁয়ার মতো, সময়হীন, শব্দবিহীন। যদি তোমার কথাগুলো কেউ না শোনে, তবে আমি থাকব তোমার মতো ভুলে যাওয়া চিঠিদের লোক হয়ে। এরপর কেউ আর অমিতাভকে দেখেনি। ডাকঘর খোলা থাকে ঠিক সকাল 10টা থেকে বিকেল 4টা, কিন্তু কেউ গেলে মাঝরাতে শুনতে পায় এক ভেসে আসা কণ্ঠস্বর, ঠিকানা লিখুন স্পষ্ট করে, না হলে আমি পৌঁছে দেব ভুল পাপককে। এবং এইভাবেই ডাকঘরের ডাকিনি একটা নতুন পোস্টমাস্টার পেল। সে বাঁচে না, মরে না, শুধু চিঠির প্রহরায় থাকে। তুমি কি কখনো ভুল করে কোনো চিঠিতে ভুল ঠিকানা দিয়েছ? খেয়াল রেখো, তোমার চিঠি যদি কালীপুর ডাকঘরে যায় তবে উত্তর আসতে পারে, তবে সেটা জীবিতদের ভাষায় নয়। ডাকঘর শান্ত ছিল বছরখানেক। অমিতাভ হারিয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা ভাবত গল্প শেষ, কিন্তু ঠিক 1 বছর পর একটি শিশু ভুল করে রেখে দিল একটা চিঠি। ঠিকানায় লেখা ছিল মা, কিন্তু খামটি রক্তে ভেজা। পোস্ট অফিসে সেই চিঠি রেখে শিশুটি চলে গেল। পরদিন সকালে দেখা গেল ডাকঘরের দরজাটা নিজে খুলে গেছে। ডেস্কে রাখা একটা কালো খাম, আর পাশে দাঁড়িয়ে একটি অদ্ভুত কণ্ঠস্বর বলল, মা এবার নিজেই লিখেছে,
তবে এবার তোমরা উত্তর না দিলে আমি এসে নেব। ডাকিনীর অভিশাপ কি শেষ হয়েছিল, নাকি সে এখনো অন্য কাউকে পাঠাচ্ছে, নাকি ডাকিনী নিজেই ফিরে এসেছে নতুন রূপে? একটি খাম, একটি ভুল নাম, একটি চিঠি যা তোমাকে ডাকবে। তুমি সাড়া দিলে তোমার শরীর আর তোমার নয়। অমিতাভ হারিয়ে গিয়েছিল ডাকঘরের দেয়ালের ভিতরে, কিন্তু কেউ জানে না তার স্মৃতির ঠিক কোথায় সে আটকে ছিল। আজ রাতের পর সে বুঝবে সে ডাকিনীকে উত্তর দেয়নি, সে নিজেই এক চিঠি হয়ে গিয়েছে। ঘুমের মধ্যে অমিতাভ চোখ মেলে দেখে সে যেন নিজের পুরনো ঘরে ফিরে এসেছে। আয়নায় ঝাপসা প্রতিবিম্ব, দেয়ালে হাজার চিঠি, কিন্তু সব কাগজে একটাই লাইন, তুমি ভুল করছো, তুমি চিঠি পাঠাও, তুমি কেউ না, তুমি এখন শুধু ঠিকানাবিহীন বার্তা। কে বলেছে এগুলো? আমি তো উত্তর দিয়েছিলাম, আমি তো ডাকিনীর মুক্তি চেয়েছিলাম। তুমি কাকে উত্তর দিয়েছিলে? অমিতাভ, কমলাকে, নাকি নিজেকে? তোমার মার চিঠি উত্তর কে দিয়েছিল? হঠাৎ করে সব পরিষ্কার হয়। অমিতাভ বুঝতে পারে ছোটবেলায় একদিন সে মায়ের পাঠানোর সাহায্যে চিঠি ফেলে দিয়েছিল, কারণ সে রাগে ছিল। সে ভেবেছিল কেউ বুঝবে না, কিন্তু সেই না পৌঁছানো চিঠি ছিল ডাকিনীর অভিশাপের উৎস। তাহলে আমি তো শুধু পোস্টমাস্টার ছিলাম না, আমি সেই প্রথম ভুল প্রেরক ছিলাম। এই চিঠির উত্তর দেওয়ার কেউ নেই। অমিতাভ বুঝে গেছে ডাকিনী এখনো কোনো কমলা ছিল না, ডাকিনী কখনো কোনো কমলা ছিল না। সে ভুলে যাওয়া সকল বার্তার রূপক দেহ, আর এখন সে নিজেই ডাকিনী হয়ে উঠছে। ডাকঘর এখনো খোলা, ডাকঘর এখনো মুখে মুখ ফিরে দাঁড়ায়, আর অমিতাভ এখন চিঠি নয়, প্রেরক, ভুল পদের ঠিকানাবিহীন ভয়। তোমরা ভাবো এটা শুধু লোক কথা। আমি সেই মেয়ে যার বোন একটা চিঠির জন্য হারিয়ে গিয়েছিল, আর আমি 15 বছর ধরে খুঁজছি কে সেই প্রেরক ছিল। এখন আমি জানি সে ছিল না মানুষ, সে ছিল প্রেরিত ভয়। মৌলিক রহস্য উদ্ঘাটনের সাহায্য করে। সে পুরনো নথি, স্থানীয় গল্প, ইতিহাস খুঁজে খুঁজে ডাকিনীর প্রকৃত পরিচয় খোঁজে। অমিতাভর মানসিক জগতে প্রবেশ করে। সে অমিতাভের মানসিক স্তরে প্রবেশের চেষ্টা, সম্ভবত স্বপ্ন বা ট্রান্স টেস্টে। ভয়কে যুক্তিতে প্রশ্ন তোলে, কিন্তু শেষ পর্যন্ত বুঝে যায় সবকিছু যুক্তিতে মাপা যায় না। কিছু ভয় চিঠির মতো শুধুই পৌঁছে দিতে হয়, বোঝা যায় না। রূপসীর বোনের চিঠি আসলে ডাকিনীর প্রথম চিঠি ছিল। সম্ভবত রূপসী শেষ পর্যন্ত ডাকঘরে নতুন রক্ষাকর্তা হয়ে উঠবে, ভয় ও বাস্তবতার মাঝে দাঁড়িয়ে। ভয়েরও পায়ের শব্দ আছে, আর যখন সেটা বইয়ের পাতায় ধরা দেয় তখন ভয় সত্য হয়। রূপসী ঘোষ 15 বছর ধরে চিঠি খুঁজে চলেছে। সে জানে তার বোন হারিয়ে যায়নি, তাকে কেউ ডাক দিয়েছিল, আর সেই ডাক এসেছিল একটি ভুল পোস্টমার্কে। কালীপুর ডাকঘর 1951 সালের পর বন্ধ হয়েছিল, কিন্তু তারপরে প্রতি 11 বছরে একটি করে শিশুর অদৃশ্য হওয়ার রেকর্ড। এটি কি কাকতালীয়? প্রেরক ছিল না, তাই ফেরত পাঠানো হলো। এই লাইনটা তো আমার বোনের শেষ চিঠি কেউ ছিল। রূপসী নামে এক নতুন আগন্তুক আসলো কালীপুরে। লোকেরা কথা বলতো না, কিন্তু টাকা তো খুব বেশি। ডাকঘরের সামনে দাঁড়িয়ে সে চোখ বুঝে ফিসফিস করে বলল, আমি এসেছি উত্তর নিতে না, উত্তর দিতে। রূপসী সেই চিঠি হাতে নেয়, যেটা 15 বছর আগেও ঠিক এমনই ছিল। এবার তুমি পেলে চিঠি রূপসী, কিন্তু বোনকে খুঁজলে তোমাকেই হারাতে হবে। তুমি ভয় দেখাও না, তুমি একটা নামহীন কান্না। আমি এসেছি তোমার শিকড় কাটতে। চিঠিতে রক্তের দাগ, হুবহু সেই একই রকম যেমনটা তার বোনের কপালে দেখা দিয়ে গিয়েছিল স্বপ্নে। রূপসীর কপালেও এখন সেই একই দাগ। সে বোঝে সে শুধু অনুসন্ধানকারী নয়, সেই পরবর্তী বাহক। আমার রক্তেই কি চিঠি লেখা হয়েছিল? রূপসী বেছে নিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। সে এখন ডাকঘরের মুখোমুখি। সে তার জন্য নয়, সকল ভুল চিঠির প্রাপকের জন্য। কিন্তু প্রশ্ন একটাই, ডাকঘরের ডাকিনী কি রূপসীর ভিতরেই বাস করে? চিঠির একটি ঠিকানা থাকে, কিন্তু যদি সেই চিঠির প্রাপক, প্রেরক এবং কাগজ সব কিছুই এক মানুষ হয়, যদি তুমি চিঠিটাই হও। রূপসী এখন জানে সে শুধু খুঁজছে না, সে নিজেই হারিয়ে যাচ্ছে। রূপসী জেগে ওঠে সেই একই রাতে, বারবার
প্রতিবার তার হাতে একটি চিঠি, কিন্তু পাঠকের নাম বদলায়। কখনো অমিতাভ, কখনো কমলা, এবার রূপসী ঘোষ। আমি নিজেকে চিঠি পাঠাচ্ছি। চিঠির প্রতিটা লাইন অদ্ভুত এক লেখা ফুটে উঠেছে। তুমি এসেছো দেরি করে, এখন তোমাকে পাঠানো হবে। কোথায় পাঠাবে? আমি তো উত্তর দিতে এসেছিলাম। হঠাৎ সে নিজেকে দেখতে পায় ছোট্ট একটি মেয়ে হয়ে, এক খোলা চিঠি তার হাতে। মায়ের চিৎকার পিছনে। আমি তো ফেলে দিইনি চিঠি। আমি তো শুধু ভুলে গিয়েছিলাম। ডাকিনী তখনই জন্মায়। ভুলে যাওয়া, না দেখা, পড়া হয়নি এমন সব বার্তার ভিতরে থাকে। রূপসী এখন একটি গোলকধা দেয়। প্রতিবার ঘুম ভাঙে, সে নিজেকে নতুন ভূমিকায় পায়। কখনো ডাকিনী, কখনো প্রেরক, কখনো অমিতাভ। না, আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম। তুমি যদি ভয় হও, তবে আমি সে ভয়কে নাম দেব, এবং নাম দিলে ভয় দূর হয়। সে বুঝে যায় এই চিঠির কোনো কালি নেই, এটা লেখা রক্তে, মনে গাঁথা অপরাধবোধে। ডাকঘর ছিল না কোনো জায়গা, এটা ছিল একটা মানসিক শুদ্ধিক্ষেত্র। আমি ভুল করেছি, কিন্তু আমি এখন তো লিখছি প্রেরকের জায়গা থেকে নয়, পড়ুয়ার চোখে। ভয় পেরিয়ে আমি চিঠি পড়ে ফেলেছি। চিঠির লুপ শেষ হয় যখন কেউ সত্য পড়তে চায়। রূপসী প্রথম মানুষ যে নিজের লেখা ভয় নিজেই পড়ে ফেলেছে। আর সে জানে ডাকিনী কি শুধুই এক আত্মা, নাকি সে এক অভিজ্ঞতা যা চিঠি হয়ে সবাইকে ছুঁয়ে যায়। যে চিঠির প্রেরক থাকে না, সেটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তুমি জানো না সে কোথা থেকে এসেছে আর কখন আবার আসবে। রূপসী পড়েছে সব চিঠি, জানে সব নাম, সব রক্তচিহ্ন, কিন্তু আজ এক চিঠি এলো যার খাম খোলা, কালি নেই, শুধু ভয় ছড়াচ্ছে। কালীপুরের সেই পুরনো ডাকঘরে হঠাৎ প্রবেশ করে এক ছেলে, বয়স বড়জোর 11, চোখে গভীরতা, হাতে পুরনো খাম, কিন্তু প্রেরকের জায়গায় কিছু লেখা নেই। তুমি কে? এই চিঠি কে দিয়েছে? তুমি তো আমাকে লিখেছিলে, কিন্তু ভুলে গিয়েছিলে পাঠাতে, তাই আমি এসেছি নিজেই পৌঁছাতে। রূপসী চিঠিটা খোলে, কিন্তু কাগজ ফাঁকা। তারপর ধীরে ধীরে চিঠিতে ফুটে ওঠে তার নিজের লেখা, পুরনো দিনের, কিন্তু সে কখনোই এসব লেখেনি বলে মনে করে। আমি ভয় পাইনি কখনো। আমি শুধু ভয়কে চিনি না বলেই তাকে ডাকিনি বলতাম। আজ বুঝি ডাকিনি আমি। চিঠির অপেক্ষা যেই করে, ভয় তার ভিতরেই বাসা বাঁধে। ডাকঘরের প্রতিটা দেওয়াল ফাটছে, কিন্তু ভেতরে শুধু বাতাস নয়, বেরিয়ে আসছে এক একটি চিঠি যার কোনো দিন খোলা হয়নি। তাদের কতজন আমার মতো অপেক্ষায় ছিল, কতজন শুধু ভয়ই পেয়েছিল বলে কিছু পড়েনি। তুমি এখন জানো ভয় পাঠানো যায় না, তাকে পড়তে হয়, আর তারপরে ক্ষমা করতে হয়। রূপসী একটি শেষ চিঠি নিজেকেই লেখে, পোস্ট বাক্সে ফেলে দেয়। যদি কেউ এই চিঠি পড়ে, জেনে রেখো, ভয় একটি চিহ্ন, কিন্তু তুমি সেই কালি যা দিয়ে তা মুছে ফেলা চাই। যদি চিঠি আসে, পড়ে ফেলো, ছিড়ো না, পালিও না। ডাকঘর এখন খালি, কিন্তু খোলা। আর কোনো দিন কেউ যখন সাহস করে চিঠি লিখবে, তখন আবার ফিরবে ডাকঘরের ডাকিনী, কিন্তু এইবার সে ভয় নয়, উত্তর নিয়ে আসবে।